প্রিয় দর্শক, অপেক্ষার পালা প্রায় শেষ। আর মাত্র 2 দিন পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন। পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন, কেমন হচ্ছে, আজকের পত্রপত্রিকায় সেই শিরোনামগুলো একটু পড়ব। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজনীতি.com-এর সম্পাদক শরীফুজ্জামান পিন্টু। কেমন আছেন? জি, ভালো আছি। আপনিও ভালো আছেন নিশ্চয়? সেই কাঙ্ক্ষিত যে অপেক্ষার প্রহর, সেই ঘড়ির কাঁটা, সব কিছু মিলিয়ে এখন আর মাত্র 2টা দিন। কালকের পরে তো প্রচারণা বন্ধ হয়ে যাবে। তো পত্রপত্রিকার শিরোনাম পড়ে শোনাই কেমন আছে পরিবেশ, একটু দেখি। দৈনিক প্রথম আলো, নির্বাচন সামনে রেখে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি এ সরকারের মেয়াদে নয়, এবারের নির্বাচনে বড় পরিসরে থাকছেন বিদেশি পর্যবেক্ষক। দৈনিক যুগান্তর, দল ও প্রার্থীর শান্তিপূর্ণ কার্যক্রম চায় ইসি, 2/3 ভোট পড়ার আশা। ঢাকার পথ ও জনসভায় তারেক রহমান, রাজধানীতে 40টি মাঠ রাস্তা প্রশস্ত হবে। নির্বাচনে অস্থিতিশীলতার ঝুঁকি বাড়ছে, টিআইবির সতর্কবার্তা। বাড্ডার জনসভায় জামায়াতের আমির বলেছেন, চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে জনগণ। দৈনিক সমকাল, রমজানের বাজার ধরতে পারবে না বিপুল পণ্য, ভোটের আগে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না। কালের কণ্ঠের শিরোনাম, শেষ বেলায় চুক্তি ও কেনাকাটার হিড়িক। এমন প্রতিশ্রুতি দিতে চাই যা আমরা বাস্তবায়ন করতে পারবো, সমাবেশে তারেক রহমান। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, কাল শেষ হচ্ছে প্রচারণা, অতি ঝুঁকিপূর্ণ 8,000 কেন্দ্র, বাড়তি ফোর্স, বিশেষ নজর 4 জেলায়। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার। মানবজমিনের শিরোনাম, ক্ষমতায় গেলে 40টি খেলার মাঠ তৈরি করব, রাজধানীর পথে পথে তারেক রহমান। বাড্ডার জনসভায় জামায়াতের আমির, তরুণরা নতুন বাংলাদেশ দেখতে চায়। আমাদের সময়ের শিরোনাম, বাসযোগ্য নিরাপদ ঢাকা গড়ার প্রতিশ্রুতি। জাতির উদ্দেশ্যে নাহিদ ইসলাম, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। ইনকলাবের শিরোনাম, বিএনপি 60.60, জামায়াত 29.08। তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চান 60% ভোটার। আজকের পত্রিকার শিরোনাম, চ্যালেঞ্জের মুখে বড় নেতারাও, চুক্তি আপাতত হচ্ছে না, তবু কর্মবিরতি চলছে। আমার দেশের শিরোনাম, আধিপত্যবাদ মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য, নাহিদ ইসলাম বলেছেন। আমি শিরোনামগুলো পড়লাম, আপনি নিশ্চয়ই শুনলেন। শুরুতেই বলেছিলাম যে আর মাত্র 2 দিন, প্রচার বন্ধ হয়ে যাবে আগামীকাল থেকে। তো এই টিআইবি অলরেডি সতর্কবার্তা একটা দিয়েছে যে নির্বাচনে অস্থিতিশীলতার ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে চট্টগ্রামের যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটা কিন্তু এখনও সেই নিয়ন্ত্রণে আসেনি। বলা হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সরকারের মেয়াদে নয়, কিন্তু ধর্মঘট প্রত্যাহার করার পরেও বোধহয় অস্থিতিশীল পরিস্থিতি চলছে। আমি এর আগে বোধহয় আপনাকে প্রশ্ন করেছিলাম যে এরকম জাতীয় নির্বাচনের আগে কোনো আন্দোলন দেশে হয়েছে কিনা, সেটা কোনো আন্দোলন তো দূরে, মানে এত আন্দোলন হয়েছে কিনা। যাক, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও রক্তপাতহীন একটা নির্বাচনের প্রত্যাশা নিয়েই শুরু করি। আমাদের প্রত্যেকটা বিবেকবান মানুষেরই এটা প্রত্যাশা। হ্যাঁ, টিআইবির যে আতঙ্ক, মানে সতর্কতা বা আশঙ্কার কথা আপনি বললেন, সেটা তাদের অনেকগুলো তো বাস্তব সম্মত। আর আশঙ্কা যখন থাকে তখন সামনের দৃশ্য দেখা যায় এবং পেছনের কিছু এক্সপিরিয়েন্সের আলোকেই এটা তৈরি হয়। তো পেছনে যেটা টিআইবি বলতে চেয়েছে, যে কর্তৃত্ববাদী যে শাসনের অবসান হয়েছে, তারা নির্বাচন বর্জনের কথা বলেছে, বয়কট বা বর্জনের কথা বলেছে, সেটা তাদের দৃষ্টিতে এটা একটা অন্যতম কারণ। আরও কারণ যেটা তারা বলছে যে পেশি শক্তি, যদিও এখন পর্যন্ত বলা যায় এত বেশি ঘটনা ঘটেনি, বাট মানে যে বিচ্ছিন্নভাবে সেই তুলনায় কিন্তু শান্তিপূর্ণ আছে। বিচ্ছিন্ন ঘটনা প্রতিদিন 2-4টা ঘটছে, কিন্তু সামনের দিনগুলো যখন, তাতে আশঙ্কা ভোটের দিন, ভোটের পরে, সেই আশঙ্কা তো আছেই। এটা টিআইবি কেন, সবার মধ্যেই সেই আশঙ্কা আছে। এবং নির্বাচনে অনেক ঘটনা ঘটেনি সেটাও যেমন সত্য, আবার মানুষের যে আশঙ্কা আতঙ্ক আছে সেটাও সত্য। কারণ দেখবেন যে উৎসব মুখর আমরা যতটা বলছি নির্বাচন, কিন্তু ততটা উৎসব মুখর আসলে না এখন পর্যন্ত। সেটা একটা বিষয়। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি
সরকারের তো চেষ্টা আছেই, 9 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনাবাহিনীর সদস্য সহ তারা মাঠে থাকছে। সেনাবাহিনীকে বাড়তি কিছু সুবিধা এবার দেওয়া হয়েছে, গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন করে যে তারা ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারবে, তারা আগে স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করত। তো সব মিলে একটা প্রস্তুতি আছে। আরও যেমন বডি অন ক্যামেরা একটা নতুন সংযোজন, দেখা যাক এটা কিভাবে কাজ করে। যেমন ভোট কেন্দ্র চেনাবে একটা অ্যাপ, স্মার্ট ইলেকশন বিডি একটা অ্যাপ করেছে, যেখানে আপনি ভোটার নাম্বার, আপনার নাম দিলে আপনি জানতে পারবেন আপনার ভোট কেন্দ্র। এরকম বেশ কিছু উদ্যোগ আছে। আমার ভোটটা ইতিমধ্যে দিয়েছেন, সেটা কি জানতে পারবেন? সেটা জানা যাবে না, কিন্তু আপনার ভোট কেন্দ্র কোথায়, আপনি কোন, আপনার এলাকার প্রার্থী কারা, প্রার্থীদের হলফনামা, তাদের আয় ব্যয়ের হিসাব, এগুলো জানা যাবে। আচ্ছা পিন্টু, একটা বিষয় আপনার সঙ্গে আলাপ করতে চাই। যেমন ধরেন গতকালও তারেক রহমান এবং শফিকুর রহমান সাহেব দুই দলই মানে দারুণ ব্যস্ততম সময় কাটিয়েছেন। সবাই প্রতিশ্রুতির পাহাড় সমান প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নির্বাচনী ইশতেহারও আমরা দেখলাম। কিন্তু যে বিষয়টা, প্রশ্নটা আপনাকে করতে চাই, নারীর অংশগ্রহণ এই 24-এর গণঅভ্যুত্থানে যেভাবে আমরা সম্মুখ সারিতে দেখলাম, ঠিক সেই সময় নারীর ক্ষমতা এবং নারীর ক্ষমতায়ন নিয়ে নানা ধরনের এখন বিতর্ক উঠছে। নারী তুমি কার, আসলে প্রশ্নটা। গতকাল আমরা রাতে দেখলাম শেকল ভাঙার গান এই শীর্ষক একটি মিছিল নিয়ে নারীরা সংসদ ভবনের সামনে গেলেন। নারীদের কথা কি কেউ শুনছে আসলে? নারীদের কথা শুনুক না শুনুক, কিন্তু নারীদের বিতর্কের মুখে ঠেলে দেওয়া হয়েছে, এটা খুবই সত্য। এই নির্বাচনের আমি বলবো যে যদি 2-4টা খারাপ জিনিস থাকে, তার একটি যে বিষয় হলো দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদেরকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হয়েছে, একটু বেশি, 51 একটু বেশি, তো তাদের নিয়ে যে ধরনের মন্তব্য, বক্তব্য, বিতর্ক, এটা খুবই দুঃখজনক। এবং বিশেষ করে জামাত আমিরের এক্স হ্যান্ডেলে যে বক্তব্য, এটার কিন্তু এখনো কিন্তু সমাধান হয়নি। একজন অ্যারেস্ট হয়েছিলেন, হ্যাঁ, এটা অ্যারেস্ট হয়েছিলেন, তারপর তাকে ছেড়ে দেওয়া হলো, জেলে পাঠানো হলো না, হ্যাঁ, এবং এটা নিয়ে রাজনৈতিক বিতর্ক খুবই চলছে। শুধু রাজনৈতিক বিতর্ক না, সামাজিক সংগঠনগুলো, নারী সংগঠনগুলো প্রত্যেক দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে একাধিক নারী সংগঠন প্রোটেস্ট করেন। গতকালকে নির্বাচন কমিশনে গিয়েছিলেন তারা স্মারকলিপি দিতে। গতকাল রাতে শেকল ভাঙার পদযাত্রা যে কর্মসূচি, যেটা শাহবাগ থেকে শুরু হয়ে তারা সংসদ ভবনে ছিলেন এবং রাত 3:30 পর্যন্ত ছিলেন, এটা একটা বড় কর্মসূচি। মানে তাদের অবস্থাটা কি দেখেন, একটা জাতীয় নির্বাচন তার সামনে, কিন্তু নারীরা ঘর ছেড়ে প্রতিবাদ জানাতে রাতের বেলা প্রায় সারা রাত জাতীয় সংসদ ভবনের সামনে ছিলেন। তো এটা অবশ্যই আমলে নেওয়ার মতো, এবং যারা এটা করছেন এবং এই অন্যায়গুলো করছেন এই নারী সমাজকে নিয়ে, তাদেরকে এটা অন্তত উপলব্ধি করা উচিত যে তারা কি করছেন। আচ্ছা, একটা বিষয় আপনার কাছে জানতে চাই, যেটা হলো যে নির্বাচনের আগে আসলে তো সরকার কতটুকু কি করতে পারে সেটা একটা ব্যাপার আছে, সেই অধিকারের জায়গা। যেমন দৈনিক সমকাল শিরোনাম করেছে, রমজানের বাজার ধরতে পারবে না বিপুল পণ্য, বিশেষ করে চট্টগ্রামের বন্দর তো এখনো অচল। এবং কালের কণ্ঠের শিরোনাম করেছে, শেষ বেলায় চুক্তি ও কেনাকাটার হিড়িক, বিপুল দায় দেনার বোঝা পড়বে নতুন সরকারের উপর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন থেকে কেনা হচ্ছে বিমান আর জাহাজ, বিপুল ঋণ ও 1 লাখ টাকার পে স্কেল বাস্তবায়নের আতঙ্ক আছে। সরি, দেখেন, আমি এই চট্টগ্রাম বন্দরের এই শ্রমিকদের বলবো দেশপ্রেমিক শ্রমিক। আচ্ছা, এবং যারা এই চুক্তি করার উদ্যোগ নিয়েছিলেন তাদেরকে বলবো যে ব্যক্তি স্বার্থকেন্দ্রিক উদ্যোগ ছিল এটা। এবং তাদের আন্দোলনের মুখে কিন্তু শেষ পর্যন্ত চট্টগ্রাম নিউ মুরিং কন্টেনার যে টার্মিনাল ইজারা দেওয়ার চুক্তি, সেটা কিন্তু স্থগিত হয়েছে। এবং শ্রমিকরা বলছেন যে তারা স্থগিত না, তারা এটা বাতিল চান। কারণ স্থগিত করার মানে কি, সরকার কালকে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, যিনি বিনিয়োগের স্তূপ এনে বাংলাদেশকে ঢেকে দিচ্ছিলেন, আমরা তো শুনছিলাম যে অনেক কিছু, হ্যাঁ, তো তিনি কালকে প্রেস কনফারেন্সে বললেন যে এটা স্থগিত হয়েছে কারণ ডিপি ওয়ার্ল্ড, তারা বলেছে, ডিপি ওয়ার্ল্ড এবং আপনি জানেন যে একটা বিতর্কিত গ্লোবাল কোম্পানি, গ্লোবাল প্রতিষ্ঠান, তারা বলছে তারা আলোচনা করতে চায়। অর্থাৎ এখন আন্দোলন চলছে এখানে, তারা বলছে যে তারা আলোচনা করতে চায়, এই জন্য সরকার আপাতত স্থগিত করেছে এবং বলছে যে মাত্র 2টা কর্মদিবস আছে, এর মধ্যে সম্পন্ন করা সম্ভব নয়। তো দেখেন, এই শ্রমিকদের আন্দোলনের কারণেই কিন্তু জাতি আপাতত একটা মানে মুক্তি পেল এ ধরনের একটা উদ্যোগ থেকে, ব্যক্তিকেন্দ্রিক উদ্যোগ থেকে, যেখানে নানা সমালোচনাও আছে, যেখানে
আর্থিক লেনদেনের অভিযোগ আছে, এটার কতটা সত্য কতটা মিথ্যা এটা যাচাই বাছাই করা কঠিন, কিন্তু এত তড়িঘড়ি এত তোড়জোড় করা এটা কোনোভাবেই মানে যৌক্তিক ছিল না। এটা একটা। আর আপনি যেটা বললেন যে রমজানে এটা তো একটা ক্রাইসিস হবে, কারণ গত 4-5 দিন ধরে চট্টগ্রাম বন্দরের যে খারাপ অবস্থা, 185টি জাহাজ, পণ্যবাহী জাহাজ পড়ে আছে পণ্য খালাসের অপেক্ষায়। বিদেশে যাবে বাংলাদেশের 12,000-এর উপরে জাহাজ পড়ে আছে, তারা মুভ করতে পারছে না। তো এত বড় একটা মানে জট তৈরি হয়ে আছে চট্টগ্রাম বন্দরে রমজানের আগে, এবং আমাদের অসাধু ব্যবসায়ী যারা আছেন একটা অংশ, তারাও এই সুযোগ কিন্তু নিচ্ছেন অলরেডি। আমরা সংবাদ মাধ্যমে গণমাধ্যমে আমরা এই ধারণা পাচ্ছি যে তারা এই সুযোগটা ভালোভাবে নেবেন। তাতে হবে কি, সাধারণ মানুষের কষ্ট হবে। এবং নির্বাচনের ঠিক পরপর যখন একটা নতুন সরকার হয়তো আমরা আশা করছি চলে আসবে, তখনই এসেই দেখবেন যে এরকম একটা পরিস্থিতির মাথার উপরে এত বড় একটা বোঝা, এই সরকারের যে ভুলের খেসারত কিন্তু তাদেরকে এসে দিতে হবে। এবং আপনি যেটা বললেন যে 1 লাখ কোটি টাকা এই যে জাতীয় বেতন কমিশন যে বোঝাটা রেখে গেল, তারপরে এই যে 1719টা সম্ভবত বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এমপিওভুক্ত করতে পারলো না, কিন্তু করে এমনভাবে বলে গেল যে এই আজকাল হয়ে যাচ্ছে, রেখে গেলাম, এখন ওনারা এসে জাস্ট ইমপ্লিমেন্ট করলেই হয়ে যাবে। দেখেন ইউএস, ইউকে, চায়না এদের সঙ্গে এই যে বিমান এবং জাহাজ কেনার যে চুক্তিগুলো করে গেল, এবং বোয়িং আপনার 37,000 কোটি টাকা 34টা বোয়িং কেনার, এই যে বোয়িং এর কথা আপনি বললেন, আমি মাননীয় উপদেষ্টার বক্তব্য শুনলাম, তিনি বোধ করি এরকম ভাবে বলতে চাইলেন যে এই চুক্তিটাতে কি আছে সেটা তো প্রশ্ন। তো উনি বললেন যে এমন কিছু চুক্তি হয় আমাদের মধ্যে যে সব কথা তো আমরা বলতে পারি না, বলা উচিতও না। কেন? আপনি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হতে পারে, কিন্তু আপনি একটা অনির্বাচিত সরকার, এটা আপনার কাজ না, এবং আপনি জনগণের ভোটে নির্বাচিত সরকার না, আপনাকে মনে রাখতে হবে। আপনার কাছে জনগণের কোনো ম্যান্ডেট নাই। তো আপনি এসে এত বড় জনগণের পক্ষে আপনি এত বড় একটা চুক্তি করতে পারেন না যে আপনার 37,000 কোটি টাকা দিয়ে 14টা বোয়িং কিনবেন এবং আরও ভবিষ্যতে যা কেনা হবে সেটারও চুক্তি এর মধ্যে করে যাবেন। এটা আপনার, এবং ইউকের সঙ্গে যেটা করেছে, চীনের সঙ্গে যে চুক্তিগুলো করেছে এগুলো, এবং তড়িঘড়ি করে, এবং এগুলো নন ডিসক্লোজার। সব চুক্তি নন ডিসক্লোজার হয় না, সামরিক বা আন্তঃরাষ্ট্রীয় খুব গোপনীয় কিছু বিষয়, কিন্তু এ ধরনের চুক্তি আমরা কখনো শুনিনি যে এরা একটা জাহাজ কিনবো, একটা বিমান কিনবো, এটা নন ডিসক্লোজার সাধারণত হয় না। বিমান কিনবো তার জন্য, তার জন্য আপনি যদি সবগুলোই বলেন, তার মানে কি? তার মানে হলো যে আপনার স্বচ্ছতা এবং জবাবদিহির অভাব। কারণ সেটা যদি না থাকতো, আপনিই তো বলতেন যে আমি এই টাকা দিয়ে এই কম্পারেটিভ, মানে আমি তুলনামূলক বাজার যাচাই করছি, এটা কম দামে পাইছি এখান থেকে, এটা আমি নিয়েছি। এটা আপনার বলতে সমস্যা কি? আচ্ছা, আপনার কি মনে হয়, যেমন 24-এর গণঅভ্যুত্থানের ইতিহাস যদি যুগে যুগে পঠিত হয়, তখন হবে যে আমাদের শিক্ষার্থীরা যে দুর্দান্ত একটি আন্দোলন করলেন, সেই আন্দোলনের সময় কয়েকজনের নাম বেশ স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে, তার মধ্যে নাহিদ ইসলাম তো অন্যতম। তিনি গতকাল তার নির্বাচনী ইস্তাহারে, ঠিক জানি না এটা কি, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব উনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন। তো ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব, এই সম্ভাবনার জায়গা কি মনে হয় উনি যা বললেন? না, ওনার আরো কিছু কথা ছিল কালকে, যেটা উনি বলছেন যে ভুল থেকে শিক্ষা নেবেন, ওনাদের অনভিজ্ঞতা যেটা ছিল সেটা কিছু ভালো কথা আছে। এখন সবচেয়ে বড় কথা হলো যে যাদের নিয়ে ওনারা আন্দোলনটা করেছিলেন, সেই তরুণ সমাজ, সেই নারী সমাজ, তারা কিন্তু আজকে হতাশ, তারা ক্ষুব্ধ, হতাশ, এবং তারা কিন্তু ওইভাবে এই নেতৃত্বের পেছনে আছে, এটা কিন্তু বাস্তবসম্মত নয়, যেটা বাইরে দেখা যায়। এর কারণটা কি? কারণটা হলো যে তাদের যে নির্বাচনী জোট, এখানেই অনেকে হোঁচট খেয়েছে, যে যারা এই বাংলাদেশ চায়নি তাদের সঙ্গে গিয়ে ওনারা যখন একটা জোট করেছেন, নির্বাচনী জোট করেছেন, সেটা তরুণ সমাজ, নারী সমাজদের অনেকেই এটা মেনে নিতে পারে। তাদের দলেরও তো অনেকে বেরিয়ে এসেছেন, তাদের দলেরও অনেকে এটা প্রোটেস্ট করে বেরিয়ে, অর্থাৎ তার যে স্বকীয়তা, স্বাতন্ত্র বোধ এবং নিজে মাথা উঁচু করে দাঁড়ানোর যে সক্ষমতা, সুযোগ ছিল, সেটা অনেকে মনে করেন, যে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে সেটা নষ্ট হয়ে গেছে। তারপরেও দেখা যাক, একটা উদ্যোগ, আমরা বলি যে একটা তরুণদের একটা দল, তরুণদের নেতৃত্ব, হয়তো তারা যদি ভুলও করে থাকেন, নির্বাচনের পরে আবার তারা মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করবেন। কিন্তু যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের দৃষ্টান্ত খুবই কম।
এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা আমরা বাস্তবায়ন করতে পারবো না। সমাবেশে তারেক রহমান তিনি বলেছেন, রাজনীতিতে 40টি খেলার মাঠ হবে। এই নির্বাচন মানুষের ভাগ্য পরিবর্তন নির্বাচন। ঢাকা শহরকে নিরাপদ শহরে রূপান্তরিত করব। এটা আসলে ঢাকা শহর নিয়ে কেউ যখন কোনো প্রতিশ্রুতি দেন, ঢাকা শহর ট্রাফিক জ্যাম এবং বুড়িগঙ্গা, আসলে ভয় লাগে। কারণ ঢাকা মেগা আপনি সিটি বুড়িগঙ্গার হবে। কথা বললেন, আমাদের সেই বাল্যে আমরা যখন পাঠ্যপুস্তক পড়েছিলাম, ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত, ঢাকা বুড়িগঙ্গার পানি আঁচল ভরে এরকম করে খাওয়া যেত। আর সেই বুড়িগঙ্গার পানির দুর্গন্ধে টেকা যায় না। বিষ, এখন এটা কি এক ধরনের মাছ এখন জন্ম নিয়েছে, সে মাছও খাওয়া যায় না। খাওয়া যায় না, এটা বিষ হয়ে গেছে। এবং দেখেন, একজন পরিবেশ আন্দোলনের কর্মী, তিনিও কিন্তু এই 1.5 বছর ছিলেন, রিজওয়ানা হাসান, কিন্তু আসলে কিছু করতে পারলেন না। ওই অর্থে বুড়িগঙ্গা কি কিছু করতে পারলেন? সেন্ট মার্টিন নিয়ে কিছু একটা আলাপ আলোচনা, একটা উদ্যোগ আছে, এটা ভালো। কিন্তু বুড়িগঙ্গা যেটা বাঁচানো খুবই জরুরি ছিল, হ্যাঁ, কিন্তু সেটা বাঁচলো না, সেটা আরো খারাপ হয়েছে নিঃসন্দেহে। ট্রাফিক জ্যাম আরো খারাপ হয়েছে বলতে গেলে, যত উদ্যোগ, যত চেষ্টা। মানে এখন আসলে এটা তো একটা কঠিন কাজ না। একটা রাজনৈতিক নেতৃত্ব যদি চায় 40টা খেলার মাঠ করা, তারেক রহমান যেটা বলেছেন, এটা খুব বেশি কঠিন কাজ কিন্তু না। হ্যাঁ, ট্রাফিক ঢাকা অনেক অপরিকল্পিতভাবে বেড়েছে। এখন ঢাকা শহরে যত বহুতল বিল্ডিং আছে, আপনি তার নিচে পার্কিং যেগুলো নাই, সেটা যদি আপনি এনশিওর করতে চান, সেটা একটা কঠিন কাজ। মানে এই শহরের সবচেয়ে বড় ব্যাপারটা দাঁড়ায় যে আপনি রাস্তাঘাটে দেখবেন, রাস্তাঘাটের আইনটা কার? যে যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখলো, বিশেষ করে প্রাইভেট যে গাড়িগুলো, বিশেষ করে দূরপাল্লার গাড়িগুলো, এই যে আমাদের অফিসের সামনেই দেখা যায়, তেজগাঁও আপনি একদম একেবারে মনে হয় যে এই জায়গাটা দেখলে মনে হয় এই দেশে কোনো আইন নাই। না, কারণ বাজার যে কোনো হাইওয়ের চেয়ে বড়। কারণ বাজারের যে রাস্তা, কিন্তু আপনি একটা রিক্সা, 2টা রিক্সা যেতে পারে না। মানে গাড়িগুলো দাঁড় করিয়ে রাখা মানুষজন মনে করে যে আমার দয়ায় তুই চল। হ্যাঁ, এবং হকার যারা চাঁদা দিয়ে, প্রভাবশালীদের, পুলিশকে, রাজনৈতিক নেতাকে চাঁদা দিয়ে তারা এটা করছে। ট্রাক স্ট্যান্ডও তাই। তো এই জায়গা মুক্ত করা খুব বেশি কঠিন না। কিন্তু তেজগাঁও ট্রাক স্ট্যান্ড আনিসুল হক চেষ্টা করেছিলেন, পেরেছিলেনও, কিন্তু অনেক চাপ এসেছে, অনেক আন্দোলন হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত পারে। তো একটা রাজনৈতিক নেতৃত্ব যদি চেষ্টা করেন ঢাকা শহরকে, হ্যাঁ, ওরকম ইউরোপ করতে পারে, ইউরোপ আমেরিকা করতে পারে না, সেই আশা করিও না, মিনিমাম বসবাস উপযোগী করা যাবে না এমনটি নয়, এবং এটা করা সম্ভব। এবং আমরা সেই আশা একেবারে ছোট্ট করে এক লাইন জানতে চাই, আর মাত্র 2 দিন, প্রত্যাশা কি? প্রত্যাশা সবকিছু মিলিয়ে একটি সুষ্ঠু নির্বাচন, এবং নির্বাচনের পর জয় পরাজয় মেনে নিয়ে দেশ গড়ার কাজে সবাই মিলে আমরা যেন এগিয়ে যাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় অতিথি যে কথাটি শেষে বললেন, সেটাই আমাদের কামনা। একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিক জাতিকে আমাদের এই সরকার, এবং আমরা একটা সুন্দর সকাল দেখতে চাই। ভালো থাকবেন। খোদা হাফেজ।